ইবনান পরিবারে আজ এক প্রলয়ংকারী ভূমিকম্প আঘাত হেনেছে। নিস্তব্ধতার চাদরে মোড়া বাড়িটা আনাচে কানাচে এখন শুধু চাপা উত্তেজনা আর আতঙ্কের ছায়া। এখন গত দুদিন আনভির উপস্থিতিতে ওয়াহিদ নিজেকে প্রবলভাবে সংযত রেখেছিল। চোখের সামনে অনেক কিছু ঘটে যেতে দেখেও না দেখার ভান করে এক অদৃশ্য সমঝোতা বজায় রেখে চলেছিল সে। আনভির সামনে সে কোনোভাবেই নিজের ভেতরের অস্থিরতাকে প্রকাশ করতে চায়নি, কিন্তু আজ আর পারল না। তার ধৈর্যের শেষ সুতোটুকু আজ ছিঁড়ে গেছে। আজ না পেরে সে ফিরে এসেছে তার সে আদি রুক্ষ রূপে, যে রূপ দেখলে পরিবারের প্রতিটি সদস্যের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায়। ওহির দুঃসাহসিকতা ঘটনাটা ততক্ষণে মিডিয়ার কানাঘোষায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। ব্যাপারটা থানা পর্যন্ত গড়িয়েছিল, তবে সৌভাগ্যবশত কেউ এখনও জানতে পারেনি যে মেয়েটি অভিজাত ইবনান পরিবারেরই একজন। ওয়াহিজের বন্ধু সাফি অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ স্টেশন থেকে ওকে ছাড়িয়ে এনে একটা কালো আবায়া পরিয়ে তড়িঘড়ি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওহি বাড়িতে পা রাখার আগেই ওয়াহেজ পুরো ঘটনা জেনে যায়। খবরটা শোনার পর থেকেই রাগে তার শিরা উপশিরা ফুলে উঠেছে। সারা শরীর যেন দিক দিক করে জ্বলছে। দ্রুত বাড়ি ফিরে ওয়াহিজ সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখে লিভিং রুমে থমথমে পরিবেশ। পুরো পরিবার সেখানে জড়ো হয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ওহি। অপরাধ বোধের ছিটেফোঁটাও নেই তার চেহারায়, বরং নির্লজ্জের মতো সবার সাথে সামনে তর্ক জুড়ে দিয়েছে সে। সাফি যে আবায়াটা পরিয়ে তার মান বাঁচানোর চেষ্টা করেছিল, রাগে ক্ষোভে সেটা গা থেকে টেনে খুলে সবার সামনে সজোরে ছুঁড়ে মারে ওহি। তীক্ষ্ণ উদ্গিত্ত গলায় চিৎকার করে বলে ওঠে, আমি মানি না এসব, আমি মানি না এ সেকেলের নিয়ম। ঠিক সেই মুহূর্তে সদর দরজায় চৌকোঠায় মারায় ওয়াহিদ। তার মেজাজ এখন সপ্তম স্বর্গে। মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোখে ধাউ ধাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। অগ্নিজরা দৃষ্টিতে একবার ওহির দিকে তাকায় ওয়াহিদ, তারপর আশেপাশে একবার চোখ বুলিয়ে রাগে ফেটে পড়ে হাতের কাছে থাকা একটা ভারী অ্যান্টিক ফুলদানি তুলে নেয় হাতে। তারপর বাঘের মতো গর্জন করে ওহির দিকে এগোতে থাকে সে। বেহায়া বেহায়া বেপর্দা অসভ্য নারী, তোর এত বড় সাহস কি করে হয়? এই ইবনান পরিবারের জন্ম নিয়ে তুই ওয়েস্টার্ন পোশাক পরে বাহিরে হারাম পুরুষের সামনে যাস? এত বড় কলিজা তোর কোথা থেকে গজালো? ওয়াহিজের এই রণমূর্তি দেখে ওর মা আর ওর বাবা ছুটে আসেন। আতঙ্কিত হয়ে পথ আটকে দাঁড়ালেন তারা। উষা কাঁপা কাঁপা হাতে ওয়াহিজের উত্তপ্ত গাল আর কপালে হাত বুলিয়ে ওকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেন। বাবা, রাগ করিস না, শান্ত হ। ও না হয় না বুঝে ভুল করে ফেলেছে, বাচ্চা মানুষ। কিন্তু ওয়াহিদ আজ কারো কথা শোনার পাত্র নয়। উষার হাত সরিয়ে দিয়ে লাল হয়ে যাওয়া চোখে ওহির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলে ওঠে, সবাইকে আমি বলছিলাম না, তোরা পশ্চিমার বেশ্যানোস, তোরা ঘরের নারী, তোরা ঘরের ফুল, নিজেদের শালীনতার ঢেকে রাখবি। তুই যদি বেশ্যা হতি আর এভাবে অবস্থা রাস্তায় রাস্তায় ঘুরতি, তাহলে আমার বিন্দুমাত্র আপত্তি থাকতো না। কিন্তু তুই আমার বোন, আমারই রক্ত, তুই তুই কিভাবে এভাবে বাইরে গেলি? আবার আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছিস? তোকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম শিক্ষা নিতে, এই নোংরামির সাহস বাড়াতে নয়। গলার রগ একটা একটা করে ছিঁড়ে নেব। চিনিস তুই আমায়? ভালো করেই তো জানিস আমি কি কি করতে পারি। এতদিন ধরে সবার নমুনা দেখছি, কিছু বলছি না বলে এক একজন মাথায় চড়ে বসেছিস, তাই না? এত কথার পরেও বিন্দুমাত্র দমে যায় না ওহি। জেদ আর অহংকারে অন্ধ হয়ে ওয়াহিজের মুখের উপর অবলীলায় জবাব দিয়ে বসেও, হ্যাঁ বসেছি। আমার কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই? এই একটা কথায়
সব প্রায় জ্বলন্ত বারদে এক ড্রাম পেট্রোল ঢেলে দেওয়ার মতো। দ্বিগুণ ক্ষোভে উন্মাদের মতো ফেটে পড়ে ওয়াহিদ। উষাকে এক ঝাটকায় এক পাশে সরিয়ে দিয়ে সরাসরি ওহির দিকে তেড়ে যায় সে। ওহির মা অর্থাৎ ওয়াহিদের চাচি মিসেস রুশদি এবার আতঙ্কে জমে যায়। নিজের মেয়ের চিন্তিত বিপদ দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। ওয়াহিদ যেভাবে এগোচ্ছে এক আঘাতে হয়তো ওহিকে শেষ করে ফেলবে। কি করবেন বুঝতে না পেরে মিসেস রুশদি হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা আনবিকে ঠেলে দেন। আনবি এতক্ষণ চুপচাপ হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। হঠাৎ ধাক্কা খেয়ে নিজেকে দীপ্ত ওয়াহিদের দিকে সামনে আবিষ্কার করে সে হকচকিয়ে যায়। পেছন থেকে মিসেস রুশদি কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে ওঠেন, তো তুমি একটু ওকে সামলাও না আনবি, প্লিজ। আনবিকে সামনে এগিয়ে আসতে দেখে নিজের পা থামায় ওয়াহিদ। তীক্ষ্ণ দৃষ্টিতে রুশদির দিকে তাকিয়ে গর্জে ওঠে, চাচি আম্মা, তোমার মেয়ে যখন অর্ধনঙ্গ অবস্থায় থাকার এই শখ, তাহলে আমি ওকে এক্ষুনি এই মুহূর্তে এখানেই জ্যান্ত কবর দেব। এরপর আনবির দিকে রণমূর্তিতে তাকিয়ে বলে, তুমি সামনে থেকে সরো। পরিস্থিতি বেগতিক দেখে আনবি দুহাত প্রসারিত করে ওয়াহিদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে ওয়াহিদের অগ্নিবর্ষী চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললে, দেখুন দেখুন, ও আসলে বুঝতে পারেনি। আনবির কথা শেষ হওয়ার আগেই ওয়াহিদ এক প্রকার আনবির মাথার ওপর দিয়েই হাতের ভারী ফুলদানিটা ওহির দিকে ছুঁড়ে মারতে উদ্যত হয়। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আনবি মরিয়া হয়ে ওয়াহিদের দুই কাঁধ শক্ত করে চেপে ধরে। তাকে সামান্য ধাক্কা দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভুল হয়ে গেছে ওর, প্লিজ ওকে মাফ করে দিন। সবসময়কার শান্তশিষ্ট ওয়াহিদের এমন ভয়ঙ্কর রূপ দেখে আনবি নিজেরই ভয়ে জান পালায় অবস্থা। আনবির স্পর্শে ওয়াহিদ কিছুটা থমকে যায়, কিন্তু পরক্ষণই হাতের ফুলদানিটা সামনের কাচের টি টেবিলের পাশে ফোররে সজোরে আছড়ে ফেলে সে। কাঁচ ভাঙার বিকট শব্দের মাঝেই ওয়াহিদ দাঁতে দাঁত চেপে বলে, আমার বাড়ির নারীর দেহ বাহিরের মানুষ দেখেছে, মিডিয়া দেখেছে, কত বড় বিপর্যয় ও ঘটিয়েছে তার কোনো ধারণা আছে? আর সবচেয়ে বড় কথা, ও আমার নিয়মের বিরুদ্ধে গেছে। আজ এর একটা ভিত আমাকে করতেই হবে। কথাগুলো বলে ক্ষেপে ফুঁসতে ফুঁসতে পাশের কাচের টি টেবিলটা সজোরে লাথি মারে ওয়াহিদ। ছিটকে উল্টে যায় টেবিলটা। এরপর হন করে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। আনবি মাঝখানে এসে দাঁড়ায়। আজ হয়তো ওহি প্রাণে বেঁচে গেল, নয়তো ওয়াহিদ নির্ঘাত ওর মাথা ফাটিয়ে দিত। বাড়ির উপস্থিতি সবার বুকেই তখনও মৃত্যুর ভয় কাঁপন দৌড়াচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই বাড়ি গলায় শেষবারের মতো শাসিয়ে যায় ওয়াহিদ। শাস্তি এখনো বাকি। আনবি সিঁড়ির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এই রাগী লোকটাকে এর আগে সে কত কথাই না শুনিয়েছে। আল্লাহই জানেন এখন তার নিজের কপালে কি লেখা আছে। ওয়াহিদ হয়তো এবার তাকে বারান্দা থেকে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। এদিকে রুশদি মেয়ে ওহিকে বুকে জড়িয়ে ধরে কুঁকড়ে কেঁদে ওঠেন। কেন তুই ওর নিয়ম ভাঙতে গেলি রে? কেন? নিশ্চিত তোর সাথে খারাপ কিছু হবে। ওয়াহিদ এত সহজে তোকে ছাড়বে না। মায়ের বুকে মুখ গুজে ওহিও হুপিয়ে কেঁদে ওঠে। উষা ধীর পায়ে এগিয়ে যান। ওহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে দীর্ঘশ্বাস সেরে বললেন, শাস্তির জন্য প্রস্তুত হ ওহি, ঠিক যেমনটা আইরা পেয়েছিল। আইরাও একদিন ওয়াহিদের নিয়ম ভেঙে বেপরদায় বাইরে বেরিয়ে হয়েছিল, উল্টো তর্কও করেছিল। এরপর ওয়াহিদ তার সাথে যা করেছিল তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। উষা এবার আনবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থমকে ওঠেন। এই, তুমি এখানে কি করছো? যাও, নিজের ঘরে যাও, গিয়ে নিজের হাজবেন্ডকে সামলাও। এ কথা শুনে আনবি ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। সে আমতা আমতা করে বলে, আমি যাব? হ্যাঁ, তুমি তো যাবে। তুমি ব্যতীত ওয়াহিদের অন্য কোনো স্ত্রী আছে নাকি? কথাটি শুনে আনবি আর কোনো উত্তর দেয় না। বুক ভরা ভয় নিয়ে সে ধীর পায়ে রুমের দিকে এগোয়। রুমের সামনে গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে ওয়াহিদকে দেখতে পায়।
ওয়াহিদ আনবিকে দেখে একদম ঠান্ডা চোখে তাকিয়ে তীক্ষ্ণ ও শীতল গলায় বলে, আমি কাউকে শাসন করার সময় তুমি যদি আর কখনো সামনে এসে দাঁড়াও তাহলে নেক্সট টাইম সবার আগে তোমার মাথা ফাটিয়ে দেব। আনবি নিজের ভেতরে প্রবল ভয়টাকে সযত্নে চাপা দিয়ে কণ্ঠস্বর কিছুটা শক্ত করে বলে ওঠে, আমি তো আসতে চাইনি, কিন্তু আমি না এলে তো আপনি ওকে মেরেই ফেলতেন। যে বড় ফুলদানিটা হাতে নিয়েছিলেন। ওয়াহিদ সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওটা সেফ ভয় দেখানোর জন্য নিয়েছিলাম। আমি পাগল নাকি যে ওর গায়ে হাত তুলব? আমি ওর চাচাতো ভাই, আপন কেউ নই। আনবি মৃদু স্বরে পাল্টা জবাব দেয়, এভাবে না শাসিয়ে তাকে তো ভালোভাবে বুঝাতে পারতেন। আনবির কথা শুনে ওয়াহিদের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠে ও বলে, একটা ছোট শিশুকে যেমন অ সরু ক খ ধরে ধরে শেখানো হয়, আমি আমার বোনদেরও ঠিক সেভাবে বুঝিয়েছি, প্রতিদিন বুঝিয়েছি। ওই দুদিন আগেও বুঝিয়েছি যে একজন বেপরদা নারী কতটা মূল্যহীন, কতভাবে যে বুঝিয়েছি, কিন্তু ওই বোঝেনি। এর আগেও সে এমন শত শত ভুল করেছে, আর নয়, এবার ওর শাস্তি তাকে পেতেই হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আনবি একটা দীর্ঘশ্বাস ছাড়ে, ওয়াহিজের দিকে দু কদম এগিয়ে গিয়ে মিনতির সুরে বলে, সবই তো জানে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের ভেতরের খবর তো আর কেউ জানে না। বাড়ির সবাই আমাকে বলছে আপনাকে বোঝাতে, ওকে মাফ করে দিতে, প্লিজ ওকে মাফ করে দিন। ওয়াহিজের স্থির দৃষ্টিতে আনবির দিকে তাকায়, তারপর বেশ রুক্ষ গলায় বলে, তুমি আমার স্ত্রী, স্ত্রীর মতোই থাকবে, আইন সবার জন্য সমান। তোমার কথায় আমি আমার নিজের অবস্থান ভুলে যেতে পারি না। এটা তোমার আর আমার মধ্যকার কোনো বিষয় নয় সামাইরা। তোমার আমার বিষয় হতো তাহলে অবশ্যই তোমার কথা শোনার এবং মানার চেষ্টা করতাম আমি। আনবি ওয়াহিজের এই কথাগুলো দৃঢ় মর্ম খুব ভালোভাবে বুঝতে পারে, তাই সে আর কথা বাড়ায় না, একদম চুপ হয়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে পুরো ঘরে। কিছুক্ষণ পর বাগানের পরিবেশটা থমথমে হয়ে আছে। ইবনান বাড়ির বাগানের মাঝখানে রাখা হয়েছে বিশাল আকৃতির একটা ড্রাম। ড্রামটা কানায় কানায় বরফ গলা পানিতে পূর্ণ। এই হাড় কাঁপানো ঠান্ডা জলের ভেতর গলার নিচ পর্যন্ত ডুবিয়ে রাখা হয়েছে ওহিকে। পরনে তার কালো বোরকা, যা এখন ভিজে শরীরে লেপ্টে আছে। এটা শুধু ওহির বেপরোয়া স্বভাব বা পর্দা না করার শাস্তি নয়, এর পেছনে রয়েছে আরও গভীর এক পাপের দাগদনের ইতিহাস। ওই দেশের বাইরে গিয়ে এক বিবাহিত বিজনেস টাইকুনের সাথে সম্পর্ক জড়িয়েছিল। শুধু তাই নয়, লোকটার বিশ্বাস ভেঙে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে দেশে পালিয়েছে সে। ওহির এই শয়তানির প্রতিটি নথিপত্র এখন ওয়াহিজের হাতে। পরিবারের সবার সামনে সে জঘন্য সত্যি উন্মার্জিত হয়েছে, আর এখন চলেছে তার প্রায়শ্চিত্ত। বর্তমান এই দেশে পরকীয়ার একমাত্র শাস্তি হলো টানা 30 মিনিট বরফে জলে গলা পর্যন্ত ডুবে থাকা। এর 1 মিনিটও এদিক সেদিক হওয়া তো জো নেই। অভিযুক্ত যেই হোক, যদি এ শাস্তির মাঝে তার মৃত্যু হয় তাতেও কারো কিছু যায় আসে না। ঠান্ডায় ওহির শরীর জমে আসছে, তাতে দাঁত চেপে ঠকঠক শব্দ হচ্ছে, কিন্তু চিৎকার করার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। একের পর এক মহিলা গার্ড নির্লিপ্ত মুখে ড্রামে আরও বরফ ঢেলে দিচ্ছে। উঠোনের একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে উষা, রুশতি, ওজিফা আর আয়রা। আনবিও আছে তাদের সাথে। চোখের সামনে এই অমানবিক দৃশ্য দেখেও তারা নিশ্চুপ। ওয়াহিজ তাদের সবাইকে সাক্ষী হিসাবে দাঁড় করিয়ে রেখেছে। উদ্দেশ্য পরিষ্কার তার, ওহির এই পরিণতি দেখে বাকিরা যেন ভবিষ্যতে এমন ভুল করার সাহস না পায়। ওয়াহিজের এই নীরব বার্তা সবার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আনবি আর স্থির থাকতে পারে না। চোখের সামনে এমন দৃশ্য বেশিক্ষণ সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ধৈর্যের বাঁধ ভেঙে সে কম্পিত পায়ে 2 কদম এগিয়ে যায় ওয়াহিজের দিকে। তার উদ্দেশ্য ওয়াহিজের পায়ে পড়ে হলেও ওহির জন্য ভিক্ষা করা। কিন্তু আনবিকে এগোতে দেখে ওয়াহিদ হাত তুলে ইশারা করে বরফ শীতল গলায়। সে থমকে ওঠে। সামাইরা, এতটুকু এসেছ, ঠিক এতটুকুই, থেমে যাও। মুখ দিয়ে একটা শব্দ বের করলে এই ডারামে
তোমাকেও চুবিয়ে দেব আমি। আনবি থমকে যায়। ওয়াহিজ এবার ড্রামের ভেতরে যন্ত্রণা ছটফট করতে থাকা ওহির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে সে ফিসফিস করে বলে ওঠে, কিসের এত টাকার প্রয়োজন ছিল তোর? এতটা নিচে নামলি তুই? টাকার যদি এতই অভাব ছিল আমাকে সে একবার বলতি, আমি আমার নিজের কিডনি বিক্রি করে হলেও তোকে টাকা দিতাম। কিন্তু তুই। ওয়াইজ থামে না। তার গলার স্বরে তীব্র ঘৃণা আর অসহায়ত্ব ঝরে পড়ে। এখন তোকে আমি কার কাছে বিয়ে দেব? কিভাবে দেব? যার কাছে বিয়ে দিতে যাব সে তো মুখের ওপর বলে দেবে এত নীতির কথা বলেন, অথচ নিজের বোনের ইজ্জতের তো হেফাজত নেই। তখন আমি তাকে কি জবাব দেব? তুই আল্লাহর কাছে কি জবাব দেবে? তোর বাবা কি জবাব দেবেছি? সামান্য 2 পয়সার জন্য তুই নিজের সত্তা, নিজের সমগ্র সব এভাবে বিসর্জন দিলি? অপমান, অনুশোচনা আর হাড় হিম করা ঠান্ডায় ওহি এখন হু হু করে কাঁদছে। তার কান্না দেখে আনবি নিজেকে আর সামলাতে পারে না। সব ভয় উপেক্ষা করে সাহস সঞ্চয় করে সে আরেক পা এগিয়ে গিয়ে আর্তনাদ করে বলে ওঠে, ওকে মাফ করে দিন প্লিজ ওয়াহিদ, ও মারা যাবে। আনবি তার আদেশ অমান্য করে কথা বলায় ওয়াহিজের ধৈর্যের ভাত ভেঙে যায়। মুহূর্তের মধ্যে তার রাগ দ্বিগুণ হয়ে ওঠে। ওয়াহিজের ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়। চলবে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।